রাধে রাধে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। স্বপ্নডানা 111K চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সকালবেলায় ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কিন্তু সংসারের কাজগুলো একদম মন দিয়ে ফুল এনার্জি নিয়ে পরপর করে যাই। সকালবেলায় যখন দেখবে আমরা কাজ শুরু করি তখন কিন্তু প্রায় সংসারটা যেন সে অগোছালো লাগে, কারণ চারিদিক এলোমেলো। বিশেষ করে বিছানাগুলো যতক্ষণ না অ্যারেঞ্জ করা হবে ততক্ষণ পর্যন্ত ঘরগুলো সব অগোছালোই লাগে। মেন হচ্ছে বিছানাটাকে আগে সুন্দর করে গুছিয়ে ঝেড়ে একদম টান টান করতে হবে। তারপরে যে সমস্ত জিনিসগুলো ধরো এলোমেলো হয়ে আছে, এখানকার জিনিস ওখানে, সেগুলো আবার জায়গা মতো অ্যারেঞ্জ করতে হবে। জামা কাপড় যদি কিছু এলোমেলো থাকে সেগুলো একটু ভাঁজ করে আবার গুছিয়ে রাখতে হবে। তারপর একটু কোনো রকম ধুলোবালিটা মুছে নিয়ে ব্যাস ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে শান্তি। তো ভাবো তো, প্রতিটা ঘরেই এরকম কাজ রয়েছে। যতগুলো ঘর ততগুলো ঘরে কিন্তু সেই পরিমাণে কিন্তু টাইম দিতে হবে কম বেশি। হয়তো কোনো ঘরটা একটুখানি গোছাতে সময়টা কম লাগবে, আবার কোনো ঘরে অনেকটাই টাইম লেগে যায়, তাই না? তো যাই হোক, এই সমস্ত কাজগুলো কিন্তু আমি একদম ফিক্সড টাইমের মধ্যেই করি। একটা টাইম সেট করে নিই যে এই টাইমের মধ্যে আমি টোটাল কাজগুলো কমপ্লিট করব, তো সেইভাবেই কাজগুলো করে নিই। একদম সময় ধরে কাজ করলে কিন্তু দেখবে কাজগুলো খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর সময়ের মধ্যে কাজগুলো হয়ে গেলে কিন্তু নিজের জন্যও কিছুটা সময় পাওয়া যায়। মুনমুন চ্যাটার্জি আইডি থেকে কমেন্ট করেছিলে, তোমার ব্লগ আমার খুব ভালো লাগে, তুমি খুব মিষ্টি, গড ব্লেস ইউ, আমার নামটা একটু নিও। এই যে তোমার নাম নিলাম মুনমুন, তুমি হয়তো আমার বোনের মতোই হবে, বোন না দিদি জানি না, তো অবশ্যই বান্ধবীও হতে পারো। তো যাই হোক, তোমার জন্য রইল অনেক ভালোবাসা, গড ব্লেস ইউ। আর যার কমেন্টটা এত মিষ্টি সে নিশ্চয়ই সে নিজেও খুব মিষ্টি হবে। আমার চ্যানেলের সাথে থাকার জন্য তোমাকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো এবারে এই যে ঘরের সমস্ত জিনিসগুলো একটুখানি ভালো করে মুছে নিলাম। প্রথমে ড্রেসিং টেবিলটা মুছে নিই, কারণ ওটা সবার সামনে কাচের জিনিস, আর এই আয়নাটার উপরে কোনো দাগ থাকলে তো একদম ভালো লাগে না। আর দেখবে পাউডার উড়ে হোক বা একটু হালকা ধুলো হোক, ওরকম যদি কাচের ওপরে থাকে সেটা কিন্তু বোঝা যায়। বিশেষ করে যখন আমি ড্রেসিং টেবিলে লাইটটা জ্বালি তখন কিন্তু যদি পাউডারও উড়ে গিয়ে বসে সেটাও কিন্তু ভালোই চোখে পড়ে। সেজন্য আমি সবার আগে কিন্তু ড্রেসিং টেবিলটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে রাখি, যাতে কোনো রকম ধুলোবালি না থাকে। তারপরে যেটা জামা কাপড় রাখার ড্রয়ার সেটাকেও কিন্তু ভালো করে মুছে নিই, আর জামা কাপড় টুকটাক কয়েকটা ছিল সে কটাও ভাঁজ করে রেখে দিলাম। তো তারপরে এবারে আমি নিচটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি সব ঘরের কাজগুলো করে নেব, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা জানি আমার এই ধরনের ভিডিওগুলো দেখতে তোমরা পছন্দ করো। আমার একজন প্রিয় সাবস্ক্রাইবার, বান্ধবী বা দিদি বা বোন যাই হোক, তো আমাকে কমেন্ট করেছিলে যে তোমার বেশিরভাগ ব্লগের টাইটেলগুলো একই রকম হয়ে যাচ্ছে, কিছু মনে করো না। না গো, কিছু মনে করি না, আমি জানি। কারণ কি বলো তো, আমার তো কন্টেন্ট যেটা, তার বাইরে গিয়ে আমি কি টাইটেল দেবো বলো? কারণ সবাই যে ক্লিক বেল টাইপের টাইটেলগুলো দেয় সেগুলো কিন্তু আমি সাধারণত করতে পারি না, কেমন একটা যেন লাগে। কারণ আর ব্লগের কন্টেন্টের বাইরে গিয়ে কোনো ব্যক্তিগত বিষয়কে উল্লেখ করে কোনো টাইটেল দেবো সেটাও একটু কেমন লাগে। কারণ আমি যে ধরনের লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি সেরকমই হয়তো টাইটেলগুলো হয়ে যায়। কারণ ঘরের কাজগুলো যখন একই রকম, মানে আমাদের ডেইলি লাইফে যা যা হচ্ছে সেগুলোই তো ব্লগে শেয়ার করি। ডেইলি লাইফ ব্লগ মানে তো এগুলোই। তো এর থেকে সরে গিয়ে যে কী টাইটেল দেবো, মানে কি ভিডিওতে আনবো, সেটা সত্যিই আমার মাথায় এতগুলো বছরেও আমি আনতে পারিনি। যদি হয়তো আনতে পারতাম তাহলে হয়তো সেই পর্যায়ে আমিও মানে এগোতে পারতাম। সত্যি কথা, আমি তোমার কথাতে অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, আমার হয়তো টাইটেলগুলো অনেক ক্ষেত্রে এক হয়ে যায় বলেই কিন্তু কিছু ক্ষেত্রে ভিউজ ডাউন পড়ে। তো সেটা কি করব বলো। আর চেষ্টা করি মাঝে মাঝে একটু অন্যরকম টাইটেল দেওয়ার, তবে হ্যাঁ সেই রকম কোনো ক্লিকবেল টাইটেল আমি রাখবো না যেটাতে আমার সম্মানে বা ইমেজে কোনো আঘাত পড়বে। তো দেখো, এখানে আমি মানে বাটার দিয়ে ব্রেডগুলো সেঁকে নিচ্ছি। ওদিকে তো ঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি। এসে এবারে আমি চায়ের জলটা বসিয়ে দিলাম, আর এখন আমি ব্রেডগুলো সেঁকে নেব। তো ওদেরকেও খাবারটা দিয়ে দেবো। আজকে কিন্তু ওদের ছুটি, এটা তোমাদের বলা হয়নি। আজকে যেহেতু স্যাটারডে, মানে স্যাটারডে ব্লগ এটা দেখছো তোমরা, দিতে একটু লেট হয়ে গেল। ওই যে পরিস্থিতি ঠিক ছিল না, তোমাদেরকে আমি একটা কমিউনিটিতে বলেছি এর আগের দিন যে হ্যাঁ
তোমরা হয়তো কেউ বুঝতেও পেরেছো কিছু একটা হয়েছে। স্বপ্ন কখনো দেখতে নেই বেশি, মানে কোনো কিছু মানে আগে থেকেই স্বপ্ন দেখতে নেই, কল্পনা করতে নেই। আবার অনেকে বলে নাকি স্বপ্ন দেখা কল্পনা করা ভালো, কিন্তু জানো তো এইটুকুনি বলতে পারি, যদি তুমি কোনো স্বপ্ন দেখো, কিছু একটা কল্পনা করো, সেটার হয়তো খুব কাছাকাছি তুমি চলেও গেলে, তারপরে যখন যদি কোনো কারণে সেটা যদি ভেঙে যায় বা ভেঙে চুরমার হয়ে যায়, তখন কিন্তু যে কষ্টটা হবে সেই কষ্টটা কিন্তু মানে ভাষায় প্রকাশ করা যায় না। ভেতরে যেন একটা সেই ঝড় বয়ে যায়, যে কষ্টটার থেকে কিন্তু মানে রিলিফ পেতে অনেকটা টাইম লাগে সময়ের সাথে। সেটা আবার অনেকে কিন্তু বোঝে না, সে ভাববে যে মুখে কেন হাসি নেই, এটা নেই কেন, মুখ চোখের এই অবস্থা কেন, কিন্তু যার উপরে সেই ধাক্কাটা লাগে মানে যার ভেতরে, সেই একমাত্র কিন্তু বোঝে। তো সেটাই মানে বলতে পারো যে হ্যাঁ, একটা স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নের দোরগোড়ায় যেতে 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 তারপরে সেই স্বপ্নটা মানে ভেঙেই গেছে, আপাতত ভেঙেই গেছে। জানি না সেটা আদৌ জোড়া লাগবে কি না, বা নতুন করে আরও সেটা কিছু করতে পারবো কি না, বা অন্য কোনো সেটা অন্য কোনোভাবে সেটা সম্ভব হবে কি না জানি না। তো কোনো কিছুর মানে ভালো কোনো কিছুর পথে দেখবে অনেক বাধা বিপত্তি আসে, সেই বাধা বিপত্তি যদি এড়িয়ে মানে যদি অতিক্রম করে যাওয়া যায়, তবেই কিন্তু সেই সফলতার মুখ দেখা যায়। এখানে ব্রেড, চা আর আমার জন্য দুধ চা করে নিয়েছিলাম, তো খাওয়া দাওয়া হলো সকালের। তো এবারে এই যে সকালবেলা খাওয়া দাওয়ার পরে আবার যে কাজগুলো থাকে সেগুলো করতে হবে, সব পরপর কাজ একদম সাজানো। তবে জানো তো, কোনো সময় ভগবানের প্রতি বিশ্বাসটা হারাবে না, যত যাই হোক না কেন, জানবে উনি যেটা করেছেন এর পেছনে নিশ্চয়ই কোনো মঙ্গল আছে। সেটা আমি এখন বুঝতে পারছি, যে এই জায়গাটায় আমার মনে একটা খটকা দিচ্ছিল, আমার একটা কোথাও না কোথাও মনের কোণে একটা আফসোস কাজ করছিল, সেইটার কারণেই এখন যেটা মনে হচ্ছে সত্যি যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। হয়তো পরবর্তীকালে যদি সেই ভুলটা বুঝতে পারতাম, তখন হয়তো আর কিছু করার থাকতো না। সেই কারণেই বলবো, ভগবান সত্যিই আছেন, উনি আছেন বলেই আমরা মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, বা আমাদের উনি ভালো চান বলেই আমাদের যেটা মঙ্গল হবে সেটাই কিন্তু আমাদের জীবনে করে দেন। তো যাই হোক, সেটা তোমাদের পুরোটা যদি বলতে পারতাম আমি হ্যাঁ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, যদি শুধুমাত্র তোমরা আমার ভিডিও দেখতে। এখানে আমার অনেকেই যারা আছে, যারা আমার ভিডিও দেখে, রিলেটিভ আত্মীয় যাই হোক না কেন, সেই কারণেই আমি তোমাদের সাথে বিষয়টা শেয়ার করতে পারলাম না, না হলে কোনো ব্যাপারই ছিল না একটা এই বিষয়টা শেয়ার করা। তো রান্নাঘরটা তো মোটামুটি একটুখানি পরিষ্কার করে নিয়েছি, তারপরে এখন বাসনগুলো মাজবো। বাসনগুলো মেজে রান্নাঘরের যে গ্যাস স্টোভের যে ঝিকগুলো, ওগুলো আগের দিন পরিষ্কার করা হয়নি, এমনি জল দিয়ে মুছে রেখে দিয়েছিলাম। ওগুলো যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই কিন্তু গ্যাস স্টোভটাও ভালো থাকে। তবে অবশ্যই আমি যে তিনটে বার্নারের যে প্রেস্টিজের যে গ্যাস স্টোভটা কিনেছিলাম, বহু বছর হয়ে গেছে অবশ্য, তো কিন্তু ওই গ্যাস স্টোভটা খুব একটা ভালো মানে পড়েনি কেন বলবো, ওই রিংগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছিলো। কালো রঙের যে রিংগুলো থাকে না বার্নারের পাশ দিয়ে গোল গোল, ওগুলো খুব তাড়াতাড়ি জং ধরে নষ্ট হয়ে গেছিলো। তারপরে তো মানে ঝিকগুলো মোটামুটি চলছে, কিন্তু ঝিকগুলো খুব একটা ভালো কোয়ালিটির না। তো কি বলবো বলো। আর তিনটে বার্নারে গ্যাস কিনতে নেই, ওটা মানে খুব একটা মানে শুভ হয় না, সেটাও আমি জানতাম না। বলতে পারো এই রান্নাঘর যত বছর, ওই গ্যাস স্টোভটাও তত বছর, মোটামুটি 8 বছর তো হলো গ্যাস স্টোভটা। তো 8 বছর হয়ে গেছে গ্যাস স্টোভের। তো সেটাই ভাবছি যে এরপরে হয়তো যদি সম্ভব হয় গ্যাস স্টোভটা আমি চেঞ্জ করে নেব। ইচ্ছা তো ছিল অনেক কিছুই চেঞ্জ হবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, সেটা হয়তো দেরি হতো, কিন্তু তার একটা স্বপ্নও দেখছিলাম। কিন্তু জানি না সেটা আদৌ আবার কবে আমি শেয়ার করতে পারবো, আদৌ পারবো কি না, আমার এখন আর মানে বিশ্বাসটা নেই। তবে হ্যাঁ জানি জীবন কখনো থেমে থাকে না, চলবেই। তার মাঝখানে কখন কি পরিবর্তন হয়ে যায় কেউ কি আর বলতে পারে, ভাগ্যের চাকা কোন দিকে কখন ঘুরে যায়। তো অনেকের আবার বলে না যে কিছু ক্ষেত্রে কেউ যদি কারো খারাপ চায়, সেটাই আবার আশীর্বাদ রূপে মানুষের জীবনে চলে আসে। তো আমি তো এটাই বলবো, মানে যা করেছে সেগুলোর কোনো দুঃখ আফসোস নেই। আমি তো বলবো অনেকটাই ভালো আছি, কারণ আমি দেখলাম যেটা বেশি ভালো থাকতে গিয়ে আবার অনেক রকম প্রবলেম ফেস করতে হতো, যেগুলো টেনশন আবার আমি নিতে পারতাম না। সেক্ষেত্রে এখন একদম মানে সোজাসাপটা মানে নিজের মতো ভালো আছি, নিজেদের মতো রয়েছি, খুব ভালো আছি গো। আর সত্যি কথা বলতে টক্সিক কিছু মানুষের সাথে সংস্পর্শে থাকার থেকে না দূরে থেকে মানে থাকাটা অনেক বেশি ভালো। অবশ্যই আমি সবসময় সবার ভালো চেয়ে এসেছি, কোনো দিনও কারো খারাপ চাইনি। তো আমি এমনিতেই কোনো রাস্তার কারো কিছু দেখলেই আমার মন খারাপ লাগে, কষ্ট হয়। সেক্ষেত্রে আমি সবসময় আমার নিজেদের আত্মীয় স্বজন বলো কি আমার হাজব্যান্ডের দিক দিয়ে প্রত্যেকের আমি সবসময় ভালো চেয়েছি, ভালোই যেন হয়।
সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, সুস্থ থাকে। তো দেখো এখানে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আজকে মনে অনেকটাই বকবক করতে করতে। আর এই যে মানে একদম নিট অ্যান্ড ক্লিন, যে কাজগুলো সকালে আমি করে থাকি, আর ছুটির দিন বলে আরও এক্সট্রা করে ভালোভাবে আরও করতে পারছি। তো দেখো এইখানে এই যে এই জায়গাটাও না এলোমেলো হয়ে থাকে রাতের বেলার দিকে, ওই বাসন কোসন ধুয়ে এনে উপর দিয়ে রাখা হয়, হয়তো রাখা হলো, এখানে বাসনগুলো শুকিয়ে রইলো, সেগুলো আবার জায়গা মতো গুছিয়ে নিতে হয়, না হলে এই জায়গাটা ভীষণ একদম মেসি লাগে দেখতে। তো সেই কারণেই গুছিয়ে একদম এই জায়গাটা একটু মুছে নেব। তো এইভাবেই আমি আমার রান্নাঘরটা ডেইলি পরিষ্কার রাখি, একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম পোকা মাকড় ধুলোবালি কিচ্ছু যাতে না থাকে সেইভাবেই মানে একদম প্রপার গুছিয়ে রাখি। আর আমি যেহেতু ভিডিও করি তো সেজন্য একটা আলাদা সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করি, আমার নিজের কাছেও ভালো লাগে। আমার সবথেকে ভালো লাগে কিচেন সাজাতে, তো সেই জন্যই দেখবে মাঝে মাঝে কিচেনে টুকটাক জিনিস কিনি, পরিবর্তন করি, আমার ভালো লাগে। তো এটা একটা সবথেকে একটা মানে প্রিয় জায়গা বলতে পারো। আর এই যে হয়ে গেল গোছানো, এই দিকটা একদম পরিষ্কার, গ্যাস স্টোভ পরিষ্কার, ঝিকগুলো মেজে দিয়েছি, বাসন শুকোতে দিয়ে দিয়েছি একদম জানলার তাকে। আর এই যে সিঙ্কটাকেও মেজে নিয়েছি, আর ঝিকগুলো শুকিয়ে গেছে, ওগুলো আবার সেট করে দেবো। আর বাকি ওদিকটা তো একদম সুন্দর গোছানো, সাদা মানে যেদিকে সাদা স্ল্যাবটা আছে এই যে একদম সব প্রপার গুছিয়ে নিয়ে একদম পরিপাটি লাগছে এখন দেখতে। সংসার পরিপাটি রাখতে কার না ভালো লাগে, তাই না? তো চলো এবারে চাল ভেজাবো, চালটা ভিজিয়ে দিয়েছি, সরি চাল ভেজাবো না, চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে কি রান্না হবে, আজকে রান্না হবে কাঁচকলার কোপ্তা কারি। তো সেই সব কিছু অ্যারেঞ্জ করতে হবে। এখন আগে গ্যাস স্টোভের এইগুলো সেট করে নিই, করে নিয়ে ভাতটা বসিয়ে দেবো, আর একদিকে কাঁচকলা সেদ্ধ বসিয়ে দেবো। তারপরে কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেলে কোপ্তা কারিটা কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। আর খুব ভালো হয় জানো তো কাঁচকলার কোপ্তা কারি। তো এই যে ভাতের জলটা বসিয়ে দিলাম, জলটা যখন মানে একটুখানি ফুটতে শুরু করছে তখনই কিন্তু আমি চালটা দিই। আর এখন এই যে আমি কাঁচকলাগুলো সেদ্ধ করতে কুকারে দিয়ে দিলাম। তো এটা সেদ্ধ হয়ে যাবে, কাঁচকলা সেদ্ধ হতে বেশি একটা সময়ও লাগে না। তো ততক্ষণে আমি ওদের জামা কাপড়গুলো ধুয়ে কেচে ছাদে নিয়ে আসলাম, ওদের স্নান হয়ে গেছে, স্নান হওয়ার পরেই সাথে সাথে এখন আমি জামা কাপড়গুলো ছাদে নিয়ে এসেছি। এগুলো এখন মেলে দিয়ে যাব এখানে, কারণ নিচে ওদের জামা কাপড় মেলা হয় না, ওপরেই মেলা হয়। মা যখন মেলে মা ওপরে মেলে, আমিও ওপরে মেলি এই সাইডটাতে। ওই দিকটা অতটা রোদে ওই ছাদের দিকটায় মেলি না, এই দিকটা ঘেরাও করা আছে বলে এই সাইডটাতে মেলা হয়। আর ওই যে বৃষ্টি আসলে এক দৌড়ে জামা কাপড়টা তোলাও যায়, অসুবিধা হয় না, দৌড়ে অনেকটা যেতে হয় না। আর এই যে ক্লিপগুলো কিন্তু একটা কৌটোর মধ্যে ভরে রাখি, কারণ ক্লিপ যদি এরকম দড়িতে লাগিয়ে রাখা হয় না, ক্লিপগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। জামা কাপড় শোকানো ক্লিপগুলো একটা কৌটোতে রেখে দিয়েছি, এই কৌটোটা উপরেই থাকে। আর এই যে কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে, এবারে দেখো খুব গরম তো আমার ছাড়াতে একটু কষ্ট হচ্ছিল। আর প্রথমে খোসাটা দেখছি মোটা হয়ে সেই কিছুটা করে কলা সেদ্ধ চলে যাচ্ছে। তো কি করেছি, খোসাগুলোকে এমনি সেই একদম ভালো করে চেঁচে নিয়ে, মানে যাতে কলাগুলো ভালোভাবে বেরিয়ে আসে সেইভাবে টোটালটা নিয়েছি। এটার মধ্যে এবার বাকি যা যা দেবো সেগুলো তোমাদেরকে বলতে থাকবো, আর যেভাবে তরকারিটা বানাচ্ছি সেটাও তোমাদের বলবো, ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। তো এখানে মোটামুটি যে কটা কাঁচকলা ছোট ছোট ছিল সেই কটা নিয়ে নিয়েছি, আর বাকি দুটো আছে যেগুলো একটু বড়ো সাইজে, সেগুলো দুটো রেখে দিয়েছি, আরেকদিন করা যাবে তরকারি বা যাই হোক। তো দেখো এখানে কাঁচকলা সেদ্ধটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবারে এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর এই যে জিনিসটা এটা কিন্তু খুব কাজে লাগে, যে কোনো আলু সেদ্ধ এটা ওটা সেদ্ধ মাখার জন্য খুব কাজে লাগে, যে কোনো কিছু মিক্সড করার জন্য আর কি। আর দেখবে পাও ভাজি এরকম করে ঠেসে ঠেসে রান্না করে। তো কাঁচা লঙ্কা কুচি দিলাম একদম ঝিরিঝিরি করে, চাইলে বাটা দেওয়া যেতে পারে, কুচি কুচি দেওয়ার পরিবর্তে বাটা দেওয়া যেতে পারে। খানিকটা হলুদ দিলাম, একটু লবণ দিলাম, একটু হিং দিলাম এর মধ্যে। এবারে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো চাইলে তোমরা আরও কিছু দিতে পারো, তো আমি মোটামুটি এই দিলাম, আর কিছু দেবো না। এটাকে ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে এবারে বাদবাকি কী কী দেবো, একটুখানি বেসন তো দিতেই হবে, কারণ বড়া করব, যেহেতু বড়া করে তরকারি করব, বেসনটা দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেবো। আর কিছু দেবো না, প্রয়োজন যদি হয় জলটা অ্যাকচুয়াল লাগে না, কারণ এই বাটাটার সাথে যখন এটা মেশাবো না, মানে এই ব্যাটারটার সাথে যখন ওই বেসনটা মিশিয়ে দেবো তখন এই রকমটা হয়ে যাবে। তো প্রয়োজনে কম বেশি বেসনটা দিতে হতে পারে, তো আমি আর বেসন দিইনি। তারপরে দেখো তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করতে হবে, খুব ভালো করে গরম করে এরকম করে আগে বড়াগুলো ভাজতে হবে। তারপরে যেরকম নর্মালি তরকারি হয় না,
বড়ার তরকারি যেভাবে আমরা করি কারি যেভাবে বানাই সেভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। খুব টেস্টি হয়, সুন্দর একটা দারুণ ফ্লেভার আসে। তো চলো বড়াগুলো ভেজে নিই, তোমরা দেখতে থাকো কিভাবে আমি তরকারিটা বানাচ্ছি, একবার ট্রাই করবে, খুব ভালো লাগবে। আমাকে না অনেকেই বলেছিল, 2-1 জন আগে বলতে, যখন আমি কাঁচকলার মানে এমনি পাতলা তরকারি করতাম, এমনি প্লেন কাঁচকলা ধরো সাইজ করে আলু দিয়ে, তখন বলতে তুমি এরকমটা না করে একদিন কোপ্তাকারি করতে পারো। তো দেখো তারপরে কিন্তু মানে কবে করেছি আমার মনে নেই, কিন্তু ইদানিং কোপ্তাকারি একদিন বানিয়েছি, এর আগে বানিয়েছিলাম একদিন, এত ভালো লেগেছে সবার, আবার বানাতে বলেছে, তার জন্য আজকে আবার বানাচ্ছি আর কি। তো এই যে এইভাবে বড়াগুলোকে কিন্তু একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে। তো প্রথমে এরকম নামিয়ে নিচ্ছি কিছু, তারপরে আরও যে কটা লাগবে সে কটা ভেজে নেবো, মানে টোটালটাই তো ভেজে নেবো। কিছু শুকনো বড়া রেখে দেবো, কিছু তরকারিতে দেবো। যেগুলো মানে শুকনো রাখবো সেগুলো একটু ছোট ছোট করে করেছি, বেশি করে একটুখানি গোল্ডেন করব। আর বাকি যেগুলো তরকারিতে দেবো সেগুলো যদি একটু গোল্ডেন ভাবটা কমও হয়, মানে অতটা লাল লাল করে না ভেজে, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, বড়ার ভেতরে যেন কাঁচা না থাকে, সেইভাবে একটু টাইম নিয়ে ভাজতে হবে। বড়া ভাজা কমপ্লিট। এবারে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটুখানি হিং দেব। দিয়ে তারপরে আমি এর মধ্যে ছেড়ে দেবো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে মশলা দেব, মশলা কষিয়ে তারপরে তরকারিটা করব। তো মশলাটার মধ্যে কি কি দেবো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগে আলুটাকে একটু ভেজে নিই, এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভাজবো। আর আমি আবার একটু আলু ভাজার সময় একটু ঢাকা দিয়েও রাখি, তাতে কি হয় যেমন ভাজাটাও হয়ে যায় তেমন একটু নরমও হয়ে যায়। তো এইভাবেই করি আর কি। চাইলে তোমরা আলুগুলো আগে ভেজে রেখে দিতে পারো, তারপরে ধরো তেলটার মধ্যে মানে ফোড়ন দিয়ে মশলা কষাতে পারো। তো আমি এখানে একবারেই করে ফেললাম আর কি, মানে দুবার আর মানে টাইম দিতে হলো না। তো আলুটা এখানে মোটামুটি ঢেকে রেখেছিলাম, তারপরে আলুটা সেদ্ধ হচ্ছে, একটু কমিয়ে রেখেছি। আর এদিকে মশলাটা আমি রেডি করছি। আদা নিয়েছি 1 টুকরো, 5-6টা মতো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো, আর এখানে ছোট চামচের 2 চামচ মতো গোটা জিরে। লবণটা দিলাম, এতে পেস্টটা ভালো হবে, আর কষানোর সময় তো লবণ লাগবেই, সেই হিসেবে লবণটা দিলাম, অল্প করে জল। এবারে এটাকে পেস্ট করে নেব। এর মধ্যে কিন্তু আমি একটা এলাচ আর 1 টুকরো দারচিনি ছোট্ট দিয়েছি মশলাটার মধ্যে। এবারে মশলাটা দেখো পেস্ট করে এনে দিয়ে দিলাম। আলুগুলো তো দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। তো এবারে মশলাটা দিলাম, আর বাকি মশলা বলতে ধনে গুঁড়ো আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। ব্যাস, মশলা দেওয়াও কমপ্লিট। এবারে ভালো করে কষিয়ে নেব। আর স্বাদ অনুসারে আরেকটু লবণ দিয়ে দেবো, যতটা মানে গ্রেভিটা কেমন থাকবে, পাতলা না গাঢ়, সেই অনুসারে আরেকটু লবণ লাগলে দেব। সামান্য একটু চিনি দেব। দিয়ে দেখো এরকম করে কষিয়ে একদম মানে মাখো মাখো করে একদম শুকিয়ে নিতে হবে। তারপরে জল দিয়ে দিতে হবে। যদি প্রয়োজন মনে করো গরম জল দিতে পারো আরও ভালো, আমি এখানে ঠান্ডা জলই দিয়েছি। এই যে শুকনো বড়া এই কটা রেখেছি, আর ওদিকে যে বড়াগুলো তরকারিতে দেবো সাইডে রাখা আছে, আর এখানে ভাত হয়ে গেছে, ঢাকা দেওয়া আছে বড়াটা। আর এই যে এই কটা বড়া আমি তরকারিতে দেবো। তরকারিটা এখন রেডি হয়ে গেছে, মানে বড়াটা দিয়ে কিন্তু দেরি করা যাবে না। এখন যেমন আমি বড়াগুলো সব ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে একটুখানি জাস্ট 1 মিনিটের জন্য ঢাকা দেবো, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর কড়াইয়ের মধ্যেই কিন্তু তরকারিটা থাকবে, পরে ঠান্ডা হলে আমি পাত্রে ঢেলে নেব, তাহলে বেশি ভালো হয় আর কি। তো দেখো গরম মশলা কিন্তু দিয়ে দিলাম, এটা হচ্ছে সানরাইজের গরম মশলা। তো এবারে এটাকে একটুখানি 1 মিনিটের জন্য ঢেকে রাখবো, তারপরেই তরকারিটা নামিয়ে নেব। তো কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই তরকারিটা লাস্ট লুকটা তোমাদের দেখিয়ে দেবো, ফাইনাল লুকটা। তো এখানে এসেছিলাম যে ঘর মুছবো, তো ঘর মোছাটা শেয়ার করিনি তোমাদের সাথে আজকে। তবে হ্যাঁ, ঘর মোছার আগে দেখলাম যে এই বিছানাটা একটু গুছিয়ে নিই। ওরা আজকে এই ঘরে বসে পড়াশোনা করেছিল, তারপরে এই ঘরটা আর আসা হয়নি। তো দেখলাম ঘরটাকে একটুখানি বিছানাটা ঝেড়ে তারপরে ঘরটা মুছি। তো সেই জন্য বালিশগুলো একটু এলোমেলো দেখলাম। তো বালিশগুলো এখন ঠিকমতো গুছিয়ে নেবো। আর যেদিকে চাদরটা একটু সরে টরে গেছে ঠিকঠাক করে দিলাম, বিছানাটা ঝাড়লাম, এরপরে ঘর মুছে নিয়েছিলাম। তো ঘর মোছা কিন্তু আজকের ব্লগে আর আমি শেয়ার করিনি, তাহলে ব্লগটা আরও বেশি অনেকটাই বড় হয়ে যেত। তো সেই কারণেই আর সব দিন সব কিছু দেখবে শেয়ার করতেও ভালো লাগে না। তো হয়ে গেল মার বিছানাটা গোছানো, এবারে আমি ঘর মুছে নেব, ব্যাস, তাহলে আমার সব কাজ কমপ্লিট। এবারে যাব স্নান করব, মাথায় একটুখানি হেনা দিয়েছিলাম আমি। তো দেখো এবার পর্দাগুলো দিয়ে দিয়েছি, কারণ গরম এখন তো একটু বেলা হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, সেজন্য পর্দা দিয়ে মানে ঘর মুছে তারপরে পর্দা দিয়ে দিয়েছিলাম। আর এই যে তরকারিটা ফাইনাল লুকটা এখন দেখালাম খাওয়ার আগে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সো ফ্রেন্ডস, এখন আমি ভিডিওটা জাস্ট শেষ করতে এসেছি আজকের ব্লগটা।
মানে এন্ড করা হয়নি। সেই যে রান্নাবান্না শেয়ার করলাম, তারপরে আর কিছু শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে ভিডিওটাকে এন্ড করি। আর এখন আমরা একটু বেরোচ্ছি, মিষ্টু গোপালকে নিয়ে যাচ্ছি একটু টুকটাক শপিংয়ের জন্য। ঘরের কিছু কেনাকাটা আছে, রেডি হয়ে নিলাম। যাবো একটু মোড় মার্কেটে, আর যদি সময় থাকে তো একটু বিশালে যাবো, না হলে হয়তো শুধু মোড় মার্কেট থেকে চলে আসতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে এটা লাইক করবে, আর নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, গুড নাইট, রাধে রাধে।